ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন আমরা এই উপদেষ্টা মণ্ডলীর মধ্য দিয়ে দেখতে চাই বলেই আমরা দুইজন ছাত্রকে এখানে মনোনীত করেছি। বেশিরভাগ গণমাধ্যম অল্প কয়েকটা বাদে সরাসরি সরকারের লেজুর ভিত্তি করে। দেশ কিন্তু এখনো পর্যন্ত রিস্ক ফ্রি না, সেজন্য আমরা আন্দোলনের মাঠে আছি এবং আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে যে কিভাবে আমরা আসলে আমাদের প্ল্যাটফর্মটাকে আস্তে আস্তে গুছিয়ে আনি। আমাদের কিন্তু এই কাঠামোটা এমনভাবে সাজাতে হবে যাতে এখানে যে সরকারি আসুক না কেন সে যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। যে বাংলাদেশ চেয়েছিলেন, যে বাংলাদেশের জন্য আপনারা আন্দোলন করলেন, যে লড়াই করলেন, সেই বাংলাদেশের চেহারাটা আগামী দিনের বাংলাদেশ বা আজকে থেকে যে বাংলাদেশের যে স্বপ্ন শুরু হয়েছে বা নতুন সরকার নতুন স্বপ্ন নিয়ে যেভাবে এসেছে, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক প্রাণের বিনিময়ে সেই বাংলাদেশের রূপরেখাটা কীরকম হবে প্রথমে আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, আমি প্রথমে একটু বলে নিতে চাই যে এখানে একটা প্রবণতা আছে, মানে একটা হিরোইজমের প্রবণতা। আমরা কিন্তু যারা এই আন্দোলন করেছি, সামনের সারিতে ছিলাম, তারা কিন্তু আন্দোলনটা শুরু করেছেন কোনো সংস্কারের জায়গা থেকে এবং সেটার হাত ধরে পরবর্তীতে এই গণঅভ্যুত্থানটি সংঘটিত হয়েছে। এবং আমরা মনে করি এই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে বাংলাদেশের আপামর ছাত্র জনতার কারণে। এখন এই ছাত্র জনতা যদি আমাদের সমন্বয়ক বিবৃতি দেওয়ার পরে যদি ছাত্র জনতা না নামতো তাহলে তো আমরা দেখা যেত আমরা হেরে যেতাম, অবশ্যই অবশ্যই, তাই না? কিন্তু মানুষ এই ডিসিশনটা মানেনি, মানুষ বলেছে সে এটা মানবে না এবং পরের দিনই কিন্তু রাস্তায় স্লোগান হয়েছে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক। এই যে মানুষ যে ওন করেছে, পুরো আন্দোলনটাকে ওন করে সে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এটার এই আন্দোলনটাকে আমি যদি সামান্য কিছু মানুষের হিরোইজমের মধ্যে আবদ্ধ করে ফেলতে চাই তাহলে আমার মনে হয় যে ছাত্র জনতার সাথে এটা একটা ঠিক অন্যায় হয়েছে। আমাদের আহ্বানেই শুরু হয়েছিল, আমাদের আহ্বানে শুরু হয়েছিল, কিন্তু ছাত্র জনতার হাত ধরে এটা শেষ হয়েছে এখনো বলা ঠিক হবে না। শেখ হাসিনার পদত্যাগটা হয়েছে ছাত্র জনতার হাত ধরে এবং আমাদের যে যাত্রা সেটা এখনো অব্যাহত আছে এবং যতদিন না পর্যন্ত আমরা এই দেশটাতে একটা জবাবদিহিতা, আমাদের এখানে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারছি ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই যাত্রাটা চলমান থাকবে এবং আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত সেটা নিয়েই কাজ করে যাচ্ছি যে আগামী বাংলাদেশটা আমরা কিভাবে কতটা পারফেক্টলি আসলে গড়ে তুলতে পারবো। আপনি যে রূপরেখার জায়গাটি বলেছেন, আমাদের সর্বপ্রথম যদি আমাদের স্টেপটা আপনারা দেখেন, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে দুইজন সমন্বয়ককে আমরা ছাত্ররা রেখেছি এই উপদেষ্টা হিসেবে এবং তাদেরকে তারা তো অবভিয়াসলি তাদের কিছু আমরা অনেকখানি ইনএক্সপেরিয়েন্সড, আমরা মাত্র ছাত্র, তো সেই হিসেবে দুজনকে যখন আমরা উপদেষ্টা হিসেবে মনোনীত করি তখন কিন্তু এটা ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন আমরা এই উপদেষ্টা মণ্ডলীর মধ্য দিয়ে দেখতে চাই বলেই আমরা দুইজন ছাত্রকে এখানে মনোনীত করেছি। আমি আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন করে আমি আশফাক টিপুনের কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আন্দোলন সেটাকে আপনার দৃশ্যমান রেখে, মানে বলছি যখনই অন্যায় সেখানেই প্রতিবাদ হবে নাকি না আপনারা সরব থাকবেন এখন যেভাবে আপনাদের চলছে বা এই সরকার যারা আছে বা রাষ্ট্র যেভাবে যারা পরিচয় করছে তাদেরকে আপনারা পর্যবেক্ষণ করতে থাকবেন? আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু আমাদের যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটা কিন্তু রিস্ক ফ্রি না। নানান ধরনের, কিছুদিন আগে কিন্তু জুডিশিয়াল কুর চেষ্টা হয়েছে, আমরা ছাত্র জনতা গিয়ে সেটা ঠেকিয়ে দিয়েছি। এখন নানান ধরনের কিন্তু কনস্পিরেসি এখানে চলছে। আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তে মাঠে থাকাটা জরুরি, আমরা ঐক্যবদ্ধ আছি এবং নানানভাবে আমাদের প্ল্যাটফর্মটাকে গুছিয়ে আনার চেষ্টা করছি এবং পরবর্তী পরিকল্পনাগুলো আমাদের এখন আলাপ আলোচনার মধ্যে আছে। এখনই আমরা কোনো ডিসিশনে যাইনি, কিন্তু আপাতত সময় আমরা মাঠে আছি, যেহেতু আমাদের মনে হয় যে এখানে নানান দিকে আপনার দেখা যায় যে বিভিন্ন সেক্টরে যারা আসলে দুর্নীতিবাজরা ছিল, দুর্নীতিবাজ প্রধানরা ছিল, তাদেরকে অপসারণ করে এখানে নিউট্রাল লোকজনকে নিয়োগ দেওয়াটা এই সময়ে জরুরি। না হলে যে কোনো সময়ে কিন্তু পুনরায় একটা পুরনো স্বৈরাচারী সিস্টেমে ফেরত নিয়ে যাওয়ার একটা চেষ্টা হতে পারে এবং সেটাকে আমরা এই মুহূর্তে ঠেকিয়ে দিতে চাই। যত দ্রুত সম্ভব আমরা ঠেকিয়ে দিতে চাই, সেটার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুবই অ্যালার্ট আছি। এটাই আমাদের এই মুহূর্তের কাজ। আশফাক টিপুন, মানে বেশ আজকে না কালকে একটা ফেসবুকে স্ট্যাটাস দেখছিলাম যে আন্দোলনের সময়কার যে অভিজ্ঞতা, হ্যাঁ, তো মানে এই যে শুরু থেকে আমি দেখেছি আমাদের ৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছি আমাদের সংস্কৃতি কর্মীদের একটা ভূমিকা ছিল, বিরাট ভূমিকা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমরা দেখেছি ৯০-এর গণ অভ্যুত্থানের সময় দেখেছি আমাদের সংস্কৃতি কর্মীদের মানে অবাধে তারা রাস্তায় নেমে এসেছে। এবারের এই আন্দোলনে গত ১৫ বছর ধরে যে বৈষম্য, যেই দুর্নীতি, যে অন্যায়, যে অত্যাচার নিয়ে খুব সংস্কৃতি কর্মীদেরকে আমরা খুব সেভাবে প্রথম থেকে জোরালো হতে দেখিনি, কিন্তু এই আন্দোলনের সাথে আমরা যে কয়জনকে পেলাম, যতজনকে পেয়েছি তার মধ্যে আপনি ছিলেন বেশ জোরালো কণ্ঠে আপনি কথা বলতেন।
আরেকটা জিনিস হচ্ছে সংস্কৃতি কর্মীদের শখ বা বড় অংশটা কেন নামতে দেরি হলো বা নামলো না কেন, আপনার কি মনে হয়? হ্যাঁ, এখন আমি যদি বলি, ধরেন আমি তো আমার কাজের মধ্যে দিয়ে আমি যে ধরনের কন্টেন্ট বানাই বা আমি লেখালেখি করি বা ইভেন আমি রাস্তায় দাঁড়িয়েছি এর আগে, হ্যাঁ, আমার জন্য বরং এই ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষ হয়ে আসা, পাশে দাঁড়ানো বলবো না, কারণ আমি সবসময় বলেছি যে ছাত্ররাই আমাদের পাশে দাঁড়াইছে এতদিন পরে এসে। সো এই যে ছাত্রদের পক্ষ হয়ে এক ধরনের একটা স্ট্যান্ড নেওয়া, লেখালেখি করা আমার জন্য বরং অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ ছিল। কারণ এবার যে জনজোয়ারটা আসছে, এই জনজোয়ারে মানে আমি যখন আসলে লেখালেখি করেছি বা কন্টেন্ট বানিয়েছি, আমি কন্টেন্ট বানানোর জন্য হয়রানির শিকার হয়েছি, পুলিশে হয়রানির শিকার হয়েছি, তখন আমি একা ছিলাম। কিন্তু এবার ছাত্র জনতার যে আন্দোলনটা শুরু হলো, সেখানে আসলে বলতে গেলে পুরো বাংলাদেশ সুবিধাভোগী কয়েকজন ছাড়া, মানে আওয়ামী সরকারের সুবিধাভোগী কয়েকজন ছাড়া সবাই মোটামুটি নেমে এসেছিল। এখানেও রিস্ক ছিল, এখানেও আমাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু স্টিল আমি বলবো কি যে এবার বরং আমার কাছে মনে হয়েছে আমি অনেক সেফ। মানে এত মানুষ যখন একসাথে নামে, একসাথে কথা বলে, তখন আসলে আপনার কোনোভাবেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিকে যখন শুরু করেছিল, ওরা রিস্কে আরও বেশি ছিল, কারণ তখন ওরা ছিল সংখ্যায় অল্প। তারপর যখন আরও বেশি হয়ে গেল, তখন ডেফিনেটলি এটা তো পুরো বাংলাদেশের চাওয়া, 15 বছরের দুঃশাসন, 15 বছরের আমি যদি বলি যে দুর্নীতি, এবং আমরা কথা বলতে পারি না, কোনো ধরনের জবাবদিহিতা নাই, আমরা কোনো রকমের বিচার বিভাগীয় বা পুলিশি তদন্তে বিশ্বাসই করি না, আমরা জানি যে এগুলো হচ্ছে সবগুলো করাপ্টেড, এগুলো যার সুবিধা থাকবে, কোনো ব্যবসায়ীকে প্রশ্ন করা যায় না, গণমাধ্যম, বেশিরভাগ গণমাধ্যম অল্প কয়েকটা বাদে সরাসরি সরকারের লেজুর ভিত্তি করে, তখন ব্যাপারটা আরও কঠিন থাকে। সো এবার আমার জন্য ছিল সেলিব্রেশনের মতো। মানে আমি এত বছর ধরে, আমি ওই দিন এলিটাকে বলছিলাম যে এই আন্দোলনে না আমার খুব ফ্রন্টে এসে যুক্ত থাকতে ইচ্ছা হচ্ছে কম, আমি আছি কিন্তু ইচ্ছা, কারণ আমার মনে হচ্ছে কি আমি 15 বছর ধরে যা যা করে এসেছি এটা এখন ছড়ায় গেছে, এখন আমি বরং একটু রিল্যাক্সড হয়ে দেখি পিছন থেকে যে না এটা এখন, কারণ এই স্বপ্নই তো আমি দেখছিলাম যে একদিন আসলে এই দুর্নীতি মুক্ত বাংলাদেশের যে এই স্বপ্নটা দেখানো হয়েছে এটাই হবে। আর আপনি যেটা বলছেন যে এই আন্দোলনের শুরুতে কেন সংস্কৃতি কর্মীরা বা একটা বড় অংশ কেন আসে নাই, সেটা যদি এখন তো যেহেতু বাকস্বাধীনতার যুগ, মুক্তভাবে বলা যায়, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি আমাদের সংস্কৃতি কর্মীদের একটা বড় অংশ গত 15 বছর ধরে আওয়ামী সরকারের নানান রকম সুবিধার কারণে সুবিধা নিয়েছে, বিভিন্ন ধরনের লেজুর বৃত্তির মধ্যে ছিল। এটা আমি কাউকে সিঙ্গেল আউট করে বলছি না, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে যখন কোনো বড় আন্দোলন হয় তখন তো রাস্তায় কেউ থাকে, কেউ কলম নিয়ে থাকে, কেউ কন্টেন্ট নিয়ে থাকে, কেউ আঁকাআঁকি নিয়ে থাকে, যে আসলে এগুলোর কোনো কিছু পোর্ট করতে পারে না, সে দেখা যায় কি বাসায় পড়ে নামাজ পড়েও হয়তো দোয়া করছে বা প্রার্থনা করেও হয়তো দোয়া করছে, এটাও কিন্তু বিপ্লবের পার্ট। যে হয়তো সেটাও করছে না কিন্তু মনে মনে হয়তো অভিশাপ দিচ্ছে, বদদোয়া দিচ্ছে যে এই এতগুলো ছেলেপেলেকে মেরে ফেলছে, বদদোয়া দিচ্ছে, এটাও কিন্তু বিপ্লবের একটা পার্ট। আমরা ধিক্কার জানাই ওদেরকে যে যখন স্টুডেন্টদের উপরে নির্বিচারে গুলি চালানো হচ্ছিল, যেসব শিল্পীরা এরপরেও যে এই এতগুলি চালানো হচ্ছে, আমি অনেক শিল্পীকে জানি যারা হয়তো একটু আওয়ামী সরকার বায়াস ছিল, কিন্তু ওরা এই আন্দোলনে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছিল, ছাত্রদের উপরে যে অত্যাচার হচ্ছিল, সেটাকে সমর্থন করছিল না, এটা আমি জানি। আবার আমি অনেককে জানি, একটা বড় অংশকেও জানি, যারা ওপেনলি ছাত্রদের পক্ষে ছিল না, বরং সাফাই গাচ্ছিল যে হ্যাঁ এটাই তো হওয়ার কথা, বা এরকম করলে দেখো সামনে আরো কড়া দিন আসছে তোমাদের উপরে। ওদেরকে আমরা আসলে কাইন্ড অফ প্রতিহত করার জন্য, আমি বলছি না যে সবাই বলছে যে সিঙ্গেল আউট করা, ওই কারণে, কারণ এরা হচ্ছে ক্ষতিকর। আপনি 2 দিন আগে যখন আসলে বলবেন যে ছাত্রদের উপরে গুলি চলছে, চলুক, বা চলুক না বললে আপনি বললেন যে না আন্দোলন হচ্ছে, এটা কি বুঝে, এটা আপনি মানে একেবারে আপনার নিষ্ঠাটা দেখাচ্ছেন শেখ হাসিনার প্রতি, আপনি এখানে কোনো রকমের অন্যায়ও দেখছেন না। হঠাৎ করে যদি আপনি এখন এসে, যেহেতু পরিস্থিতি পাল্টে গেছে, এখন যদি আপনি এসে আবার ধূপ করে চলে আসতে চান, তাহলে তো আবার বিপদ। তো ওই জায়গাটা মনে হচ্ছে যে সুবিধাবোধী, তখনই মনে হয় যে সুবিধাটা নিতে যাচ্ছে। আদর্শের জায়গা থেকে কিন্তু কাউকে আমি প্রশ্ন করি না, সেটা মানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাতে ইসলামী হোক, জাতীয় পার্টি হোক, যে আদর্শের জায়গাতে স্টিক টু থাকে, বা ছাত্রদের পক্ষে হোক, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু যে আসলে আদর্শের জায়গাতেই নাই, যে অন্যায়কে অন্যায় হিসেবেই দেখে না, যে এত বড় যে অ্যাট্রসিটি হয়ে গেল, সরকারি হিসাবে দেখাচ্ছে 400 মৃত্যু, কিন্তু বেসরকারি হিসেবে তো 1000-1500-র উপরে মৃত্যু, এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? সো যেই ধরনের শিল্পীরা এটাকে জাস্টিফাই করেছিল সেই সময়, ওরাই এখন ভয়ে আছে,
ওরাই আসলে এখন এই আপনি যেটা বললেন না যে কেন আমাদেরকে সিঙ্গেল আউট করছে বা করছে, ওরাই এটা করছে, আমরা কিন্তু করছি না। আমরা যারা আসলে আন্দোলনের সাথে ছিলাম, আমাদের কাজ হচ্ছে গিয়ে কি যে ভাই বিপ্লব বা যে কোনো আন্দোলনের প্রথম ধাপটা সম্পন্ন, সেটা হচ্ছে স্বৈরাচারীর পতন। সবচেয়ে কঠিন কাজটা শুরু এখন, সেটা হচ্ছে দেশটাকে নির্মাণ ধরে রাখা, এই বিপ্লবটাকেই ধরে রাখা। আমি আপনার কাছে একটা বিষয় জিজ্ঞেস করি, যেটা জাস্ট নিপুণ শেষ করলো, যে যেটা অর্জন করেছি আমরা সেটা যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে এটাকে ধরে রাখা এবং সেই স্বপ্ন বা উদ্দেশ্যটা বাস্তবায়ন করা। এখন সামনের দিনে কি একটা আলোচনা আছে যে একটা ছাত্র জনতার একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হতে পারে, যেই প্ল্যাটফর্ম আসলে নতুন বাংলাদেশকে নির্মাণ করবে, এরকম কোনো একটা আপনাদের উদ্দেশ্য বা লক্ষ্য আছে কিনা, বা এইরকম প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার ক্ষেত্রে আপনারা কাজ করছেন কিনা বা করবেন কিনা? এখন এখানে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা বর্তমানে ফাংশনাল আছে, সেটা কিন্তু ছাত্রদের একটা প্ল্যাটফর্ম, এবং এখনো পর্যন্ত আমাদের ডাকেই মূলত মানুষ নামছে। এখন আমাদের যে কাজটা, আমি মনে করি যে সামনে আস্তে 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 এখানে জনতাকে যুক্ত করে, যাতে এই স্বাধীনতা যা আমরা অর্জন করেছি সেটাকে কীভাবে আরও বেশি গোছানোভাবে আমরা সিস্টেমটাকে রিফর্ম করতে পারি, সেদিকে আমাদের আগানো। এখন সেটার জন্য কি ফর্মে আসলে আমরা এটা করতে পারি, সেটা একটা বড় কোয়েশ্চেন। আমি ব্যক্তিগতভাবে একটা রাজনৈতিক দলে কনভার্ট হয়ে যাওয়ার বিরুদ্ধে, তবে অবশ্যই আমি যেটা মনে করি যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হওয়াটা জরুরি, যেখানে আমরা দেখছি যে এলাকা পর্যায়ে এখনো পর্যন্ত আপনার সহিংসতা হচ্ছে, সেটাকে রুখে দেওয়ার জন্য আমাদের ছাত্র জনতার কিন্তু সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন টিম তারা গড়ে তুলছে, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য টিম তারা গড়ে তুলছে, তারপর ঘুষ দুর্নীতির এগেনস্টে তারা টিম গড়ে তুলছে, চাঁদাবাজির এগেনস্টে টিম গড়ে তুলছে। এই টিমগুলো অবশ্যই এই টিমগুলো ফাংশনে রাখতে হবে, না হলে আপনার এখানে চেক অ্যান্ড ব্যালেন্স তো থাকবে না। তাহলে কি এরকম তো না যে আমি ছাত্র ক্লাসে ফিরে গেলাম, এরপর হচ্ছে সব শেষ, আমার কাজ এখানেই শেষ, বিষয়টা তো মোটেও এরকম না। উপদেষ্টা আছে, তাদের সহকারী হিসেবে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা থাকবে, এবং তারা এখানে নানানভাবে জনতা এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করবে, এটাই মূলত আমাদের কাজ। এবং যখন এই ব্রিজটা আমরা ক্রিয়েট করে ফেলবো, তখন একটা কিভাবে করে আরো গোছানোভাবে আমরা জনগণের ভয়েসটাকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছাতে পারবো, সেটা আমাদের একটা বড় লক্ষ্য। কারণ সরকার তো এখানে দিন শেষে পুরো রিফর্মগুলো করবে, এখানে তো আমি ব্যক্তি হিসেবে এই রিফর্মগুলো করতে পারবো না। তো সেই জায়গা থেকে সরকার আর জনগণের মধ্যে একটা খুবই ক্লোজ বন্ডিং তৈরি করা, ব্রিজ ক্রিয়েট করা, এটা আমাদের জন্য কত গোছানোভাবে এটা করতে পারবো, সেটা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এবং আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছি যে কিভাবে করে আমরা সামনে মুভ করতে পারি। আমি কিন্তু প্রথমে বলেছি যে আমরা এখনই আন্দোলনের মাঠ ছাড়ছি না, কারণ এখনো পর্যন্ত আমাদের কিন্তু আমরা কেউ রিস্ক ফ্রি না, দেশ কিন্তু এখনো পর্যন্ত রিস্ক ফ্রি না। সেজন্য আমরা আন্দোলনের মাঠে আছি, এবং আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে যে কিভাবে আমরা আসলে আমাদের প্ল্যাটফর্মটাকে আস্তে আস্তে গুছিয়ে আনতে পারি। আপনার মাঝখানটা সম্পর্ক প্রশ্ন করি, মানে আপনি দুবার বললেন তো দেশ রিস্ক ফ্রি না, মানে কেন বলছেন বা কেন মনে হচ্ছে বলেন তো এটা? এখন এখানে আপনি দেখেছেন গত 2 দিন আগেই তো এখানে একটা বিচারপতিদের সাথে নিয়ে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়, এবং আমরা ছাত্র জনতা তখন জেলায় জেলায় কিন্তু হাইকোর্ট ঘেরাও দেওয়ার কর্মসূচি ঘোষণা করে ইমিডিয়েটলি সকাল 8টার মধ্যে এখানে কর্মসূচি ঘোষণা করে আমরা হাইকোর্টের উদ্দেশ্যে রওনা হই। এখন এই ধরনের সিচুয়েশনে যদি ছাত্র জনতা ঐক্যবদ্ধ না থাকতো, তাহলে কিন্তু সিচুয়েশন ভিন্ন হতে হতে পারতো। আপনাদের কাছে এসেছিল এবং এটা খুব অথেন্টিক তথ্য ছিল বলে এটা হাইকোর্টের ভিতর থেকে, এটা তো ছাত্র জনতার অভ্যুত্থান, তো জনতা তো নানান জায়গাতেই আছে, জনতা তো শুধুমাত্র আপনার সাথে সাথে এটা আমরা সাথে সাথে এটা জানতে পেরেছিলাম। আমাদের হাসনাত ভাই উনি এই ঘোষণাটা দেন, এবং আমরা সাথে সাথে সবাই কিন্তু হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিই। এবং তার মানে কি, নানানভাবেই কিন্তু আমাদের উপরে একটা রিস্ক আছে, আমাদের ব্যক্তিগতভাবেও রিস্ক আছে, এবং একই সাথে ছাত্র জনতার যে আমাদের গণঅভ্যুত্থানটা হয়েছে, এটা হাতছাড়া হওয়ারও একটা সম্ভাবনা আছে, যেটা প্রতি বিপ্লবের একটা সম্ভাবনা প্রতি মুহূর্তে থাকে। তো এটাকে এখনই যদি আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাকে এই মুহূর্তে আন্দোলনটা ধরে রাখতে হবে, এবং দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেশের মধ্যে স্বাভাবিক করতে হবে, দেশটাকে দ্রুততম সময়ে অন্তত স্বাভাবিক করতে হবে। সবার ক্লাস পরীক্ষা শুরু হতে হবে, এইটা শুরু হলে আস্তে আস্তে আমাদের প্ল্যাটফর্মটা আমরা অন্যদিকে মুভ করতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত তো ছাত্ররা মাঠে আছে, এবং সেটা থাকুক, সেটা থাকলে তারা কাজ করছে, তারা দেশ নির্মাণের জন্য কাজ করছে, সিস্টেমে ট্রাফিক সিস্টেমকে তারা, এটা তো প্রশংসা করছে মানুষ। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা মানে রাষ্ট্র সংস্কারের দিকে এগোলেন,
সেইটা করার জন্য তো ধরেন এখন কাজ করছে একটা সরকার করছে, আপনারা তাকে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু সেইটাকে আপনার মনে হয় যে পরবর্তীতে যে বা যারাই আসুক এইটা কি ধরে রাখাটার জন্য আপনাদের পরিকল্পনা কি, সেইটার জন্য কি কাজ করবে এই প্ল্যাটফর্ম, নাকি না এই প্ল্যাটফর্ম আসলে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য এখন থেকে কাজ করবে, কোনটা? এখানে প্রথমত আমি যেটা বুঝি এবং আমাদের সবার মধ্যে একটা বোঝাপড়া আছে যে এই রাষ্ট্রের বর্তমানে যে কাঠামোটা আছে সেই কাঠামোটা যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে, যে সরকারই আসুক, ইভেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি ইন ফিউচার সরকারে আসে সেও কিন্তু স্বৈরাচারী হয়ে ওঠার ক্ষমতাটা পাবে। তার মানে আমাদের কিন্তু এই কাঠামোটা এমনভাবে সাজাতে হবে যাতে এখানে যে সরকারি আসুক না কেন সে যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। এবং আমরা কিন্তু সেটার কথাই বলছি, যেমন আমি বারবার বলছি যে এখানে বাংলাদেশের যে বর্তমান সংবিধান সেটার একটা সিরিয়াস রিফরমেশন দরকার। কারণ বাংলাদেশের সংবিধানে কোথাও জনগণকে তার মানবিক মর্যাদাগুলো আসলে সংবিধান অ্যাকনোলেজ করছে না, এবং সংবিধানকে নানানভাবে কিন্তু চেঞ্জ করে 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 কিন্তু আওয়ামী লীগ সরকার এটাকে তার দলীয়করণ করেছে, সংবিধানকে দলীয়করণ করেছে, আইনগুলোকে দলীয়করণ করেছে। এখন আইনকে যদি আমি গণমুখী করতে না পারি, সংবিধানকে যদি গণমুখী করতে না পারি, তাহলে ভবিষ্যতে এটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনার ভবিষ্যতে এটাকে একটা স্বৈরাচারী সরকার হয়ে ওঠার সম্ভাবনা আছে। যেমন একটা উদাহরণ দিই, ইসলামী ব্যাংকের সামনে গোলাগুলি হচ্ছে, এক গ্রুপ আরেক গ্রুপের এক গ্রুপ ঢুকবে, যেটা আমি শিওরলি বলতে পারবো না, এসএলএমের যে গ্রুপ, তারা ব্যাংকের ভিতরে ঢুকবে, এখানে গোলাগুলি হচ্ছে। এরকম একটা সিচুয়েশন এই মুহূর্তে বাংলাদেশের, কিভাবে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না করে তো কোনোভাবেই আমাদের পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দ্রুত স্বাভাবিক করে আনতে চাই, এটার পরবর্তীতে আমরা সিস্টেমটা রিফর্ম করতে চাই। সিস্টেম রিফর্মেশন মানে হচ্ছে আমাদের এই মুহূর্তে একদম সর্বোচ্চ প্রায়োরিটি। এটাকে যদি আমরা রিফর্ম করতে পারি, পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা আছি তারাও যদি এখানে পাওয়ারে আসি, আমি আমার পাওয়ারটাকে যাতে মিস ইউজ করতে না পারি, এটা আমার আগে ইনশিওর করে যেতে হবে। যেই ক্ষমতায় আসুক সে যেন স্বৈরাচার না হয়ে উঠতে পারে এই সংবিধান ব্যবহার করে বা এই রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে। অবশ্যই এটা একটা ভালো দিক, এবং এর সাথে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক করা যায়। আমি জিজ্ঞেস করছি যে আপনার কি মনে হয় একজন সচেতন নাগরিক হিসেবে, এক ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক হতে আমাদের কতদিন আরো সময় লাগতে পারে? এখন এটা তো আমি সরকার না, সেজন্য আমার পক্ষ থেকে যেটা বলার তো কঠিন, কিন্তু আমরা অ্যাজ এ নাগরিক এবং আন্দোলনকারী হিসেবে এটাই বলতে পারি যে আমাদের বর্তমানে যে বাংলাদেশ পুলিশ, তাদের যে দুরবস্থা, এই দুরবস্থার কারণে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় পৌঁছেছে। এই পুলিশ বাহিনী যদি এই লেভেলে করাপ্টেড না হতো, এই লেভেলের আওয়ামীকরণ না হতো, তাহলে কিন্তু সরকার পদত্যাগ করার পরে কিন্তু তারা এভাবে মাঠ থেকে ব্যানিশ হয়ে যেত না। বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হয়েছে, যেটা আশফাক নিপুণ ভাই বলেছে, মানে বাংলাদেশে একটা গণহত্যা হয়েছে, এই গণহত্যার সাথে যারা যারা জড়িত তাদের তো অবশ্যই আমরা বিচার করব। এই বিচারটা না হওয়া পর্যন্ত তো আমাদের পক্ষে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া সম্ভব না। এবং আমরা কিন্তু ছাত্ররা বলছি যে পুলিশ বাহিনীতে যারা 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 এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে কিন্তু শাস্তি দেওয়া হবে। এখন সেটার ভয়ে যদি পুলিশ বাহিনী বলে যে না আমরা কেউ মাঠে নামবো না, তাহলে আপনি তো জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। আপনি স্টেপ নেন, আপনি অ্যাসিওর করেন সরকারকে যে আপনি জনগণের সাথে দাঁড়াবেন, এবং আপনি যে যারা যারা আপনাদের এখানে গণহত্যার সাথে জড়িত তাদেরকে দ্রুততম সময়ে বিচার হলে আপনারা তাদেরকে অব্যাহতি দিয়ে দিবেন দ্রুত। তাহলে ঠিক আছে, আপনারা যারা এখানটার সাথে জড়িত ছিল না তারা মাঠে ফেরত আসেন, আপনারা ট্রাফিক সিস্টেমটা ঠিক করেন, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক করেন। কিন্তু এভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তো কোনো সমাধান আসবে না। এবং আমাদের দেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু চেষ্টা করছে যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করে আনতে। আমাদের এখনো পর্যন্ত শুধুমাত্র তো পুলিশ বাহিনী না, আমাদের গ্রাম পর্যায়ে যেসব প্রশাসন আছে সেই প্রশাসনও কিন্তু এখন কাইন্ড অফ ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে। সেই প্রশাসনকেও কিন্তু দ্রুততম সময়ের মধ্যে অ্যাক্টিভ করতে হবে। এখন সেটার জন্য তো আমাদের সরকার কাজ করছে। এখন কতদিনের মধ্যে এই কাজটা হবে সেটা তো আমার পক্ষে বলাটা আসলে টাফ, কিন্তু আমরা ছাত্র নাগরিকের জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া উচিত। না হলে নানান সুবিধাভোগী গোষ্ঠী কিন্তু এই সুযোগে নানান ধরনের ভায়োলেন্স ঘটানোর সুযোগ পেয়ে যায়, এবং এই আন্দোলনের যে অর্জন সেটাকেও অনেকটা ম্লান করে দেয়। আশফাক নিপুণ, সরকার যাবে আসবে, পতন হোক মানে যেটাই হোক, কিন্তু আমরা কেউই ভাবিনি যে একটা দেশের আমি আমার বাসায় রাতে নিরাপদে ঘুমাতে পারবো কিনা, বা এই যে একটা অবস্থা, এই যে হঠাৎ করে শুরু হচ্ছে যে মহল্লায় মহল্লায় ডাকাতি
বা ছিনতাই বা রাস্তাঘাটে কোনো কেউ নাই, মানে একা একা কোথাও একজন অসুস্থ রোগী নিয়ে যাব, যেতেও সাহস পাচ্ছি না, মানে এই যে ফিলিংসটা ছিল, হ্যাঁ, এটা আতঙ্ক হ্যাঁ, ছিল। এখন দেখেন জিনিসটা হচ্ছে কি এইটা 2024 সালে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু যদি আমি বলি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে এই ধরনের পরিস্থিতি কখনো হয় নাই। এইভাবে এত স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা নেমে আসছে, মানুষের অংশগ্রহণ মানুষের অংশগ্রহণে এটা কখনোই ছিল না। এবং আপনি যদি টাইম পিরিয়ডটা দেখেন, এটা কিন্তু হয়েছে যে আওয়ামী সরকার নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যে, জানুয়ারিতে তারা শপথ নিল চতুর্থবারের মতো, তার 6 মাসের মধ্যে। এমনও না, প্রস্তুতির কথা আপনি যেটা বলছেন সেটা কখন হয়, যখন একটা সরকার তার টেনিউর শেষ করছে, শেষের দিকে এসে একটা গণ আন্দোলন হচ্ছে, তখন ধরেন আপনার প্রস্তুতি বা কি হবে সেই জিনিসগুলো করা যায়। শুরু করলো মাত্র তার 6 মাসের মধ্যেই, যদিও এটা হচ্ছে আসলে 15 বছরের অপশাসনের কারণেই এই জিনিসটা হয়েছে। সো ন্যাচারালি কারো কোনো ধরনের এই ধরনের অবস্থার জন্য আসলে আমরা তৈরি ছিলাম না। কিন্তু যেটা আমি অভূতপূর্ব ভাবে লক্ষ্য করলাম সেটা হচ্ছে, হ্যাঁ, প্রচুর জায়গায় ভাঙচুর হয়েছে, আমাদের রাস্তায় ট্রাফিকের অবস্থা মানে কি কোথায়, মানে আমরা কোনোদিন দেখি নাই যে রাজধানী শহরে থানাতে আক্রমণ করা, থানা জ্বালিয়ে দেওয়া বা অস্ত্র লুটপাট করা, এটা আমরা কখনো দেখি নাই আগে। এর আগেও অনেক ধরনের ঘটনা হয়েছে কিন্তু কখনো দেখি নাই। সো এই সিচুয়েশনটা না একদমই নতুন আমাদের জন্য, এটা আমরা কেউ কখনো দেখি নাই। আমরা কখনো কেউ জানতাম না যে আসলে থানা আক্রমণ করা যায়। পুলিশরা ভয়ই পাচ্ছে, কারণ যদি আসলে থানায় আক্রমণ করা যায়, আমি তো মহানগর বানিয়েছি, আমার মহানগর বানানোর একমাত্র প্রথম ইয়েটাই ছিল যে বাংলাদেশের সেটা ছোট থেকে বড় পর্যন্ত যে কোনো মানুষকে যদি বলেন যে আমার সাথে থানায় চলেন, সে ভয় পায়, সে যত পাওয়ারফুলি হোক না কেন সে ভয় পায়। কিন্তু আজকে দেখা গেল কি সে থানা আক্রমণ করে ফেললো, থানা আক্রমণ করে থানা ভেঙে দেওয়া হলো, অস্ত্র লুট হলো। সো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের জন্য কেউ আসলে তৈরি ছিল না। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে, এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হয় যখন আপনি এক্সট্রাঅর্ডিনারি খারাপ অবস্থায় থাকেন, সেটার ফলশ্রুতিতে হয়। এটা তো কেউ খুশিতে খুশিতে এই জিনিসগুলো করে নাই। গত 15 বছর ধরে যেই ধরনের সাপ্রেশন, কথা বলতে না পারা, টাকা লুটপাট হয়ে চলে গেছে, বিদেশে চলে গেছে, আমরা এটাও মানে আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন যে উনার পিয়ন 400 কোটি টাকা নিয়ে চলে গেছে। সো এই ধরনের দুর্নীতিগুলো দেখতে দেখতে মানুষের মধ্যে যে জনরোষ, সেটার একটা প্রতিফলনের কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কিন্তু এখানে আমি সবচেয়ে বড় কথা, আসার কথা দেখি, এটা বাংলাদেশে প্রথম 3 দিন সরকারই ছিল না। সরকার পতন হলো 5 তারিখে, 8 তারিখে সরকার ক্ষমতা গ্রহণ করলো অন্তর্বর্তীকালীন। ধরেন আমি যদি 7 দিনের উইন্ডো দেখি, আপনি সেটা হচ্ছে উন্নত বিশ্বের, আপনি যুক্তরাষ্ট্রের কোনো একটা স্টেটে 7 দিন পুলিশ নেই, আপনি চিন্তাই করতে পারবেন না যে ওখানে আসলে কি হবে। পৃথিবীতে কেউ ভাবতেই পারে না এটা কেউ, আমি উন্নত বিশ্বের কথা বলতেছি, যে উন্নত বিশ্বের একটা দেশের একটা শহরে 7 দিন পুলিশ নেই, আপনি চিন্তাই করতে পারবেন না ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হবে। সেই তুলনায় আমরা অনেক বেশি সভ্য, যেহেতু এটা ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই যে মাঝখানে যে 7 দিন পুলিশ নাই, এই যে মাঝখানে 3 দিন সরকার ছিল না, ছাত্র জনতাই কিন্তু দায়িত্ব নিয়ে ফেলছে। আপনি যদি বলেন যে হ্যাঁ ডাকাত আসছে, বলছে যে হ্যাঁ ডাকাতি বাড়লো বা ডাকাত, ছাত্র জনতাই কিন্তু রাতের বেলা নিজেরা কমিটি করে পাড়া গার্ড দিচ্ছে। আমি বলছি না এটা পার্মানেন্ট সলিউশন, কিন্তু ওরা শুরু করে দিল। যখন ট্রাফিক অবস্থা ভেঙে যাবে তখন ছাত্ররাই কিন্তু এগিয়ে আসছে, তার সাথে সাথে এখন অন্যান্য দলগুলোও এগিয়ে আসছে যে না আমরা আসলে কন্ট্রোল করব। সো এটা না একেবারেই সিচুয়েশনটা যেমন এক্সট্রাঅর্ডিনারি, সলিউশনগুলোও হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, সেইভাবেই আসলে তৈরি হচ্ছে। সো এখানে না আমি আশাহত হওয়ার কোনো কারণ দেখি না। আমরা আশাহত হচ্ছি না, আমরা জানতে চাচ্ছি যে আমরা কত দ্রুত, আমরা সবাই চাই অবশ্যই, এবং আমার মনে হয় কি অবশ্যই আমরা খুবই দ্রুত ফিরবো। কারণ আমরা মানে আমাদের জাতি হিসেবে আমাদের আরো একটা টেন্ডেন্সি হচ্ছে, বাবু ভাই আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে আমরা সব সময় কুইক সলিউশন চাই। এটা কুইক সলিউশনের ব্যাপার অনেক বেশি থাকে। হ্যাঁ, প্রত্যাশা তো বেশি থাকে, আমরা সলিউশন চাই কুইক। যেমন ধরেন এই যে অভ্যুত্থান ঘটানো হলো, পতন করা হলো, এখন সবার মনে একটা প্রশ্ন, আমরা কি আগের মতো কথা বলতে পারবো? বা এখন তো আমাকে কথা বলতে দেয়া হচ্ছে না, বা আগেই ভালো ছিলাম, বা এটা কি হলো, রাস্তার মধ্যে ছেলেপেলেরা বাড়াবাড়ি করতেছে, বা হয়তো এই যে রাতে রাতে ডাকাত, এগুলো কি? ভাই আপনি গত 15 বছরে ভালো ছিলেন না, আপনি সেটার থেকে উত্তরণের জন্যেই যে কোনো ট্রানজিশন পিরিয়ডে কিন্তু হয়, যখন কোনো সন্তানের জন্ম হয় মাকেও 9 মাস লেবার পেইন দিয়ে যেতে হয়। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল, সেই বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি, এবং ছাত্র জনতার এই বিজয়ে
এখন সবাই এটা একটা উপভোগ করছে এবং অর্জনটা তখনই আরও বেশি বিজয় উদযাপন হবে যখন এই অর্জনটা আমরা ধরে রাখতে পারবো। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তো অনেকগুলো চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ, তারপর হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ, এরপর হচ্ছে মানে চাকরি দেয়া, মানুষের জীবনের স্বাচ্ছন্দ্য আনা, দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, এতগুলো চ্যালেঞ্জকে সামনে নেয়া। এক হচ্ছে যে বিজয়কে ধরে রাখার যে ব্যাপারটা, যে কথাটা বলা হচ্ছে বিজয়টা ধরে, বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, একটা ধরে রাখার প্রসেসটা অনেক লম্বা, মানে অনেক লম্বা। এটা কিন্তু কুইক সলিউশন না। কালকেই আমি চাইলে, আমাকেও যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়, আমি চাইলে রাতারাতি অবস্থা চেঞ্জ করতে পারবো না। সো এইটা আর আমাদের একটা অভ্যাসগত পরিবর্তন আনতে হবে, আমাদের জাতি হিসেবে অভ্যাসগত পরিবর্তন আনতে হবে। সরকার হয়তো আদেশ দিবে এবং সেই আদেশটা হয়তো মানাও হবে, কিন্তু এটা আমাদের নিজেদের মধ্যে এই চেঞ্জগুলো আনতে হবে। যতদিন না আসবে ততদিন পর্যন্ত এই স্বাধীনতা ধরে রাখার ব্যাটেলটা চলবেই। আপনি যেটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অবশ্যই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এখন, যে কোনো সময়ের চেয়ে। কারণ আমরা অর্থনীতির কথা বলি, আমরা অনেক বড় বড় গালভরা বলি শুনছি যে আমরা আসলে অনেক সক্ষম, আমাদের জিডিপি অনেক হাই। সেটা যে আসলে সত্য না, সেটার প্রতিফলন আমরা এবার দেখলাম যে ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে, বিদেশে রেকর্ড টাইমের মতো টাকা পাচার হয়ে গেছে। আমরা যদি বলি যে দলীয়করণ, কোনো মানে দলীয়করণ বাংলাদেশের ইতিহাসে শুরু থেকেই ছিল, যেহেতু এটা আমাদের মজ্জাগত, আমরা সবসময় আমাদের কাছের লোকদেরকে করি, কিন্তু এবারের দলীয়করণ হচ্ছে প্রশ্নাতীত, যার কারণেই বলা হচ্ছে যে রিস্কি, যে প্রশাসনে সবগুলাই আগে সরকারের লোকজন রয়ে গেছে গত 15 বছর। এই চ্যালেঞ্জগুলো সরকারের জন্য অবশ্যই অনেক বড় বড় ব্যাপার। যেই চ্যালেঞ্জগুলো বলা হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক, যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জ। কারণ প্রশাসনের মধ্যে ফ্যাসিস্ট সরকারের লোকজন রয়ে গেছে, অন্য পলিটিক্যাল পার্টিরা যারা গত 17 বছর ক্ষমতায় আসতে পারে নাই, তারা আসার জন্য অস্থির হয়ে আছে যে যত তাড়াতাড়ি ক্ষমতায় আসা যায়। সো একটা অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, বাট আমি ভরসা রাখি তাদের উপরে, ডেফিনেটলি ওনারা ভালো ভালো ডিসিশন নেবেন। ওনারাও যদি কোনো কারণে কোনো রং ডিসিশন নেন, সেজন্য কিন্তু ছাত্র জনতারা আছে। এমন না যে শুধুমাত্র গত 15 বছরের শেখ হাসিনা সরকারের সমালোচনায় আমি করেছি বা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছে, তা কিন্তু না। যদি অন্তর্বর্তীকালীন সরকারও কোথাও ভুল করে, কোথাও স্বেচ্ছাচার হয়, কোথাও সিদ্ধান্তের মধ্যে গড়িমসি নিতে, তখনও কিন্তু আমরাই কথা বলবো। আমরা এমন না যে আচ্ছা ওনারা চলে গেল, মানে এটা তো হচ্ছে রিফর্ম বাংলাদেশের কথা হচ্ছে। ইটস নট যে শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি চলে গেল, তা না। সো আমরাও ওয়াচডগ হিসেবে কিন্তু কন্টিনিউয়াসলি থাকবো তাদের চ্যালেঞ্জগুলোতে হেল্প করতে। যেখানে তারা হয়তো ভুল ডিসিশন নেবেন, সেখানে কিন্তু আমরা প্রশ্ন করে যাব। একটা কথা শোনা যায় যে কখনো কখনো যে 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এই করতে হবে। এটাকে আসলে সম্ভব এই সময়ের মধ্যে, এত দ্রুততম সময়ের মধ্যে এতগুলো কাজ শেষ করা? বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও বলছে না যে তারা মানে যে আমাদের এটা কতদিন লাগবে, নিশ্চয়ই এটা আর একটু সময় নিয়ে বলতে পারবে। আসলে এইটার কি কোনো আপনাদের রূপরেখা জানা আছে? যেহেতু আপনাদেরই ছাত্র দুজন সমন্বয়ক সরকারে যোগ দিয়েছেন, এই জন্যই আপনার কাছে জিজ্ঞেস করছি। না, এখনো পর্যন্ত এই ধরনের আলাপ আলোচনা অন্তত আমি হয়তো জানি না। একটা কথা হচ্ছে যে অনেক সংগঠন বলছে যে তারা এই সময়ের মধ্যে নির্বাচন চান, ওই সময়ের মধ্যে নির্বাচন চান। আমরা কিন্তু বলেছি, আমাদের প্ল্যাটফর্ম থেকে একদম ক্লিয়ারলি বলা হয়েছে যে রাষ্ট্রটাকে রিফর্ম না করে এখানে যদি আমি সরাসরি নির্বাচনে চলে যাই, তাহলে এখানে কোনো কাজের কাজ হবে না, বরং এখানে পাল্টা একটা স্বৈরাচারী ক্ষমতাকে আমি স্ট্যাবলিশ হওয়ার সুযোগ করে দিব। এখন আমরা অবশ্যই মনে করি যে সামনে একটা নির্বাচন দিতে হবে। এখন নির্বাচন হওয়ার পরবর্তীতে জনগণ কাকে নির্বাচিত করবে, এটা জনগণের ব্যাপার। আমার যে দায়িত্ব সেটা হচ্ছে যে কিছু সিস্টেমেটিক রিফরমেশন এখানে আনা। এখন ওই সিস্টেমেটিক রিফরমেশন এখানে আনতে যতটুকু সময় লাগে, এই সময়টা নিয়ে পরবর্তীতে এই নির্বাচনটা ঘটিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা আমাদের সবারই ছেড়ে দিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের ছেড়ে দিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাই এই বিষয়ে কশাস, এবং আমরা মনে করি যে দ্রুততম সময়ে আমাদের কাজগুলো শুরু করে দেওয়া উচিত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমি তো বলেছি, বারবারই বলছি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে, দ্রুততম সময় স্বাভাবিক করে এখানে আমাদের রাষ্ট্র রিফরমেশনের কিভাবে করে আসলে আমরা রিফরমেশনের মধ্যে ঢুকতে পারবো, সেই আলাপগুলো আসা উচিত। যেহেতু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না সেই অর্থে, তাই আমরা কিন্তু রিফরমেশনের আলাপে ঢুকতেই পারছি না। আমাদের কিন্তু এখনো আমরা ফার্স্ট স্টেজের মধ্যে রয়ে গেছি। তো এটা তো একটা ধাপে ধাপে আমাদের সামনে যেতে হবে। প্রথম ধাপেই
থেকে যদি আমি শেষ ধাপের কথা বলি তাহলে তো হবে না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে যারা এখনই নির্বাচনের কথাটা বলছেন, ছাত্র জনতা এখন নির্বাচনের পক্ষে না, সবাই জনতা চায় এই মুহূর্তে দেশে একটা সংস্কারের পরবর্তীতে এখানে নির্বাচন হবে এবং আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিবে যে তারা কতদিন পর্যন্ত আসলে কতদিন সময় নিয়ে আসলে রিফরমেশনটা ঘটাতে চায়। আমি আমার মতামতটা বলছি হচ্ছে রিফর্ম ইজ এ লং প্রসেস। মানে রিফর্ম কিন্তু আপনার মানে একদম আপনার মৃত্যু পর্যন্তই কিন্তু রিফর্ম চলতে হয়, মানে চলতে থাকে। সেটা ব্যক্তি পর্যায়ে বলি, সেটা সামাজিক পর্যায়ে বলি, সেটা রাষ্ট্র পর্যায়ে বলি। সো রিফর্ম ইজ এ ভেরি লং প্রসেস। এটা কিন্তু রাতারাতি রিফর্ম তো হয় না। কিন্তু আমি বিশ্বাস রাখি অন্তর্বর্তীকালীন সরকারে যেসব অভিজ্ঞ উপদেষ্টারা আছেন, এরা বিভিন্ন ক্ষেত্রে, এখানে ছাত্র থেকে শুরু করে একদম বৈশ্বিক নেতা থেকে শুরু করে সবাই আছেন। আমি বিশ্বাস করি উনারা যেটা হচ্ছে রিফর্মের কাজ শুরু করে দিবেন। উনারা রিফর্ম করে দিয়ে তারপর ইলেকশন দিবেন, আমার মনে হয় না সেটা। রিফর্মের কাজটা ওনারা শুরু করে দিবেন, কারণ রিফর্ম ইজ এ ভেরি লং প্রসেস। কিছু কুইক রিফর্ম দরকার, সেই প্রসেসগুলো ওনারা শুরু করে দিয়ে ডেফিনেটলি ওনারা একটা গণমুখী নির্বাচনের দিকে যাবেন, এবং সেটাও খুব বেশি লম্বা সময় বা আজীবন নেবেন সেটাও কিন্তু আমার মনে হয় না, বিকজ এখানে অনেক অভিজ্ঞ লোকজন আছেন। কারণ ডেমোক্রেসির মূল শর্তই হচ্ছে গিয়ে কি জনগণের অধিকার, জনগণের ভোটাধিকার দিয়েই কিন্তু আসতে হবে। ভোটাধিকার ছিল না দেখেই কিন্তু গত 15 বছর আসলে স্বৈরাচার হয়ে গেছে। সো যারা অভিজ্ঞ যারা আছেন অন্তর্বর্তীকালীন, আমার বিশ্বাস উনারা আসলে রিফর্মটা শুরু করবেন। 91 তো ভোটাধিকার ছিল, মানুষ তো দিয়েছে। 96 তো ফ্রি ফেয়ার ইলেকশন দেখেছি, 91 ফ্রি ফেয়ার দেখেছি, আমিও তো দেখেছি। 2001 তো একবার নিউট্রাল ইলেকশন হয়েছে, মানে 2009 তো হয়েছে। তো ভোটাধিকারের সরকার তো আমরা দেখেছি, এটি তো ডেমোক্রেসি। কিন্তু তারপরে তো আসলে কোনটাই কোনো কিছু না। এখানে আমি এই জায়গাটা আমি বলছি, তার মানে বলছি না যে ডেমোক্রেসি আসবে না, ডেমোক্রেসি আসবে, কিন্তু আমি বলছি নির্বাচন হয়ে গেলেই কি আসলে সব না, এটা একটা প্রসেস। আপনার প্রথম একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা ডেমোক্রেটিক সোসাইটি জন্য প্রথমে যেটা হতে হবে সেটা হচ্ছে জনগণের ভোটাধিকার, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন কি জনগণ তো ভুল করে কেন, কারণ ল্যান্ডস্লাইড ভিক্টরি একটা দলকে হয়তো এতদিন দিয়ে আসছে, যার ফলে সে গিয়ে কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলছে। ট্রু, আই এগ্রি। তারপর কিন্তু 5 বছর পর সেই সুযোগটা আছে আবার এমেন্ড করার, যে না এরকম। আমি শুরুতেই বলছি গণতন্ত্র একদিনে আসে না। আমরা যদি উন্নত বিশ্বের গণতন্ত্রকেও রোল মডেল ধরি, সেটারও 100 বছরের উপরে লেগে গেছে। মানে যখন আসলে ফ্রাঙ্কলিন রুজভেল্ট আমেরিকার জন্য কি আমরা 100 বছর লেগেছে না, এক্স্যাক্টলি। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্রে কেন লাগে না জানেন? কারণ এই যে যত কিছুই হোক, ওরা ভোটাধিকারটাকে ঠিক রাখে। ওখানেও অ্যাট্রসিটিস আছে, ওখানেও মাইনরিটিদের উপর অ্যাটাক হয়, কিন্তু তারপরে কিন্তু ভোটিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি বলতে পারেন কি যে ভাই আমাদের তো ভোট দিয়েই যাচ্ছি, উন্নতি তো হচ্ছে না। উন্নতি রাতারাতি হবে না বাবু ভাই। উন্নতি আবার হচ্ছে অনেক জায়গা থেকে, যে আমি 90 সালে আমি যে সিচুয়েশনে ছিলাম এখন হয়তো আমি তার চেয়ে একটু বেটার জায়গায় আছি। কিন্তু যদি আপনি বলেন যে আসলে ভোটাধিকারটা ইম্পর্টেন্ট কেন, কারণ জবাবদিহিতাটা ইম্পর্টেন্ট। কারণ আমরা যাদেরকে আসলে ক্ষমতায় বসাই তখন তারা করে কি স্বেচ্ছাচার হয়ে যায়। আমি এই কথাটা একটু আগে বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন উনারাও যদি কোনো অন্যায় ডিসিশন নিয়ে নেন, ডিসিশন নেন, সেটারও কিন্তু জবাবদিহিতা থাকবে। আমি একদম শেষের দিকে আপনাকে জিজ্ঞেস করি, ধরেন আপনার 2 ছাত্র বন্ধু, ছাত্র নেতা যারা আপনাদের সমন্বয়, তারা সরকারে যোগ দিলেন। সরকারে যোগ দেওয়ার পরে আমি যদি বলি নাহিদ এবং আসিফ মাহমুদ সাহেব, তারা 2জন উপদেষ্টা হয়েছেন আমাদের, তাদের সাথে আপনাদের যোগাযোগ হয় এখন? না, নাহিদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, এর মধ্যে কথা হয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে তারা খুব এটাকে চাপ অনুভব করছেন, নাকি তারা এই কাজটা, দায়িত্বটা, এই কঠিনটা, এই দায়িত্বটাকে খুব? আমি প্রথমেই বলতে চাই এটা শুধুমাত্র নাহিদ ভাই আর আসিফ ভাইয়ের ব্যাপার না। আমাদের নাহিদ ভাই আর আসিফ ভাই আছে আমাদের ছাত্রদের প্রতিনিধি হিসেবে, এটা কিন্তু আমাদেরও একটা দায়িত্ব। যখন তারা ওখানে আছেন ওই কাজটা যাতে হয় এবং ভালোভাবে হয়, তারা যদি ব্যর্থ হয় এটা আমাদের সবার ব্যর্থতা, এটা কিন্তু তাদের 2জনের একার ব্যর্থতা না। আমরা আশা করি আসলে কেউ ব্যর্থ হবে না। ছাত্র জনতার বিজয়, এই বিজয় আসলে চলমান থাকবে। সামনের দিনগুলোতে আমরা আরো এগিয়ে যাব, কারণ বাংলাদেশ কখনো হারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের আপামর মানুষ এগিয়ে যাবে। বাংলাদেশ একদিন, আগামীর বাংলাদেশ, নতুনভাবে আমাদের সামনে বিনির্মাণ হচ্ছে, এবং আমরাও নিশ্চয়ই সেই দিকে পথে ধাবিত হব। আমরা ইতিবাচক বাংলাদেশই দেখতে চাই। দর্শক, কথা বলছিলাম আজকে আশফাক নিপুণ এবং আমাদের উমামা ফাতেমার সঙ্গে। নিশ্চয়ই আবার কথা হবে আগামী কোনো এক বলা না বলা অনুষ্ঠানে। ততদিন ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।